আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। আজকে দ্বিতীয়বারের মতো আবারও কথা বলতে হচ্ছে ওসমান হাদির শহীদ এবং তার পরবর্তীতে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনাকে নিয়ে। যদিও আমি গতকাল রাত 12টার পরে একটি লাইভে এসে অনেক বিষয় বলেছিলাম, শান্ত থাকার আহ্বান করেছিলাম, তারপরে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। সেই বিষয়টা নিয়ে থাকছে ওসমান হাদির লাশ কখন আসবে এবং ঢাকা ভার্সিটির ভিতরে আনা হবে। এরপরে বাংলাদেশের প্রায় 50 জন মানুষ তারা উচ্চ ঝুঁকিতে আছে তাদের নিরাপত্তার অবস্থাটা। এবং আজকে একটু আগে একটা খবর পেলাম যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে নিরাপত্তার জন্য সরকার প্রস্তাব দিয়েছিলেন, তার নিরাপত্তা দিবেন বলে। তবে তিনি সরকারের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই সার্বিক বিষয় নিয়ে আমার মূলত আজকের আলোচনা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমত আমরা গতকাল রাত 10টার পরে যখন হাদির শহীদের খবর শুনি, সারা বাংলাদেশের আপামর সকল শ্রেণীর পেশার মানুষ তারা ব্যথিত হয়েছেন, তাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, তা বলার বাহুল্য। এরপরেও আমরা শান্ত থাকতে বলেছিলাম, কারণ আমরা জানি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এমন কিছু ঘটে যাবে যার কারণে আমাদের মূল উদ্দেশ্য থেকে আমাদের বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। কারণ হাদি বাংলাদেশের এমন একটি পজিটিভ রাজনীতির ময়দান তৈরি করেছিলেন যেখান থেকে শত্রুর উপরে আক্রমণ নয়, বরং শত্রুকে প্রতিহত করতে হবে তথ্য, যুক্তি এবং শক্ত ইয়ের মাধ্যমে। তো সেটা তিনি করে গিয়েছেন এবং সেই পথটা আমাদের জন্য উন্মোচন করে গিয়েছেন। আমরাও চেয়েছিলাম যে হাদির হত্যাকারীদেরকে ধরার জন্য আমরা আন্দোলন করব, তবে সেটা কোনো ক্রমেই যেন সহিংস আন্দোলন না হয়, খুব শান্তশিষ্টভাবে যেন আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু আমরা মধ্যরাতে দেখলাম যে ডেইলি স্টার, প্রথম আলো, এরপরে ছায়ানট, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধানমন্ডি 32-এ আবারও কিছু উৎসাহী জনতা সেখানে ভিড় করেছেন। তো এই প্রেক্ষাপটটা আসলে একটা সন্দেহের দানা বেঁধেছে আমার কাছে ব্যক্তিগতভাবে, যে হাদি মৃত্যুর খবর আসার 1 ঘন্টার ভিতরে প্রথম আলো, ডেইলি স্টার এগুলির উপরে হামলাটা আসলে কারা করেছে সেটা আমার একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, যে আদতে এটা কি ছাত্র জনতা নাকি এখানেও কোনো কুচক্রী মহল এর ভিতরে ঢুকে গিয়েছে, সেটা সরকারকেই বের করতে হবে। সরকার এখানে অনেকটাই আবারও দুর্বলতার প্রকাশ করেছেন নিজেদেরকে। সরকার যে একটি দুর্বল সরকার এবং তারা যে কোনোভাবেই শক্ত কোনো করতে পারেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বে যারা আছেন তাদের উপরে ওনাদের খুব বেশি নিয়ন্ত্রণ নেই, সেটা কালকে আবারও পরিলক্ষিত হলো। তা না হলে সারা বাংলাদেশ যেখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ, বিজিবি তো আছেই, তাহলে কিভাবে ঢাকার ভিতরে এরকম অনাকাঙ্ক্ষিতভাবে এই সব জায়গায় হামলা হলো? যেহেতু ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং এর কারণেই তাকে শহীদ হতে হয়েছে, স্বভাবতই কোথায় কোথায় হামলা হওয়ার আশঙ্কা, বা কোথায় হামলা হলে এর থেকে আবার ফায়দা নিতে পারবে বিশেষ একটা গ্রুপ, সেটা কিন্তু অনুমান করা যেত। বিশেষ করে এখানে ভারত যেহেতু ইনভলভ, আওয়ামী লীগ যেহেতু ইনভলভ, তাহলে এই পুরা টোটাল বিষয়টা যেন তাদের ঘরে তারা এর ফল তুলতে পারে, বা এর টোটাল যে এটা সেটা এর থেকে তারা উপকৃত হতে পারে, সেই বিষয়টা তো আমাদের মাথায় রাখা দরকার ছিল। সেটা এই সরকার করতে পারেনি, এটাও সরকারের বড় ধরনের একটা ব্যর্থতা। আমি গতকালকে দুটো ভিডিওতে বলেছি, আজকে আবারও বলেছি যে এই ষষ্ঠ উপদেষ্টা একটা অথর্ব, অকর্মণ্য একটি উপদেষ্টা। এই উপদেষ্টা অন্তত এই সেক্টরে থাকার কোনো যোগ্যতা তার নেই। অনতিবিলম্বে তাকে সরিয়ে অন্য কাউকে দিতে হবে, তা নাহলে কিন্তু আন্দোলন হয়তো ভিন্ন গতিতে চলে যাবে, যেটা সরকার ট্যাকেল দিতে পারবে না, সেটা নিঃসন্দেহে বলা যায়। কারণ ছাত্র জনতার আন্দোলন আমরা ইতিপূর্বে দেখেছি 16 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে পেরেছে। অতএব এই সরকার তো একটি দুর্বল সরকার বলতেই হয়। সেই সরকার এই আন্দোলন দমানোর মতো কোনো সক্ষমতা রাখে না। অতএব তাদের প্রথম যেই কাজটা হবে যে অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে সরিয়ে হলেও এই ছাত্র জনতাকে কিছুটা ট্যাকেল দেওয়া বা তাদেরকে শান্ত করা। সাথে এই ছাত্রদেরকে যদি শান্ত করা যায়, ওই বিশেষ মহল যারা মূলত অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে, যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ভাঙচুরের মাধ্যমে মূলত এই ছাত্র জনতার উপরে দায় চাপিয়ে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচন ভণ্ডুল করার একটি চেষ্টা, সেটা তো আমরা বুঝতেই পারি। আমরা কয়েকদিন পূর্বেই দেখেছি শেখ হাসিনা নিজে স্পষ্ট বলেছেন, তার ছেলে সজীবদের জয়ও বলেছেন, যে কোনো মূল্যে হোক বাংলাদেশের নির্বাচনকে তারা ভুলুণ্ঠিত করবে, বাংলাদেশের নির্বাচনকে তারা প্রতিহত করবে। তাতে যদি সহিংস হয়, সে সহিংসই তারা করবে। তার মানে তারা জঙ্গি আক্রমণ করবেন, এটা একেবারেই অনুমেয়। সেই জায়গা থেকে গতকালকের এই আক্রমণের সাথে এই আওয়ামী লীগ এবং ভারতের কতটুকু
সম্পর্ক সেটা খুঁজে বের করা সম্ভব, এবং আমার মনে হয় যদি এটা নিয়ে অনুসন্ধান চালানো হয় তাহলে দ্রুতই এর একটি বেরিয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে যে এখানে কারা কারা জড়িত ছিল। যেহেতু ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকটা ঘটনার ভিডিও ফুটেজ আছে, সেখানে কারা কারা বেশি আক্রমণাত্মক আক্রমণ চালিয়েছে। কিছু জনগণ থাকে তারা হুজুকে মাতাল, স্রোত যেদিকে যায় তারা সেদিকে গিয়ে সামিল হয়, কিন্তু ওই জায়গায় কে নেতৃত্ব দিয়েছে, কারা মূলত চূড়ান্তভাবে ভাঙ্গার জন্য হুকুম দিয়েছে, শুরুতে কি আক্রমণ করেছে, এই বিষয়গুলি যদি ফাইন্ড আউট করা যায়, তাদেরকে যদি চিহ্নিত করা যায় এবং তাদেরকে নিয়ে অনুসন্ধান করা যায়, তাহলে এই বিষয়টা নিশ্চিত যে এখানে ভারতের ইন্ধন বা ভারতের সম্পৃক্ততা এবং সাথে সাথে আমাদের আওয়ামী লীগের যে সম্পৃক্ততা সেটা আশা করি বেরিয়ে আসবে। এরপরে আমি আজকে মূলত একটি নিউজ পড়ব, আমার দেশ পত্রিকার একটি নিউজ, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার 50 ব্যক্তি উচ্চ ঝুঁকিতে। এটা খুবই বাংলাদেশের নিরাপত্তার জন্য আশঙ্কাজনক বিষয়। নিউজটা যদি একটু ভিতরে যাই, বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। গত বছরের 5ই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপোষহীন তাদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীলনকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এ আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন বিশেষ হিট লিস্টের লক্ষ্যবস্তু। সংশ্লিষ্ট সূত্রগুলোর তরফে জানা গেছে, এ টার্গেট কিলিং বা দমনের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত ও বহুমুখী। সরাসরি কোনো রাষ্ট্রীয় বাহিনীকে সামনে না এনে ছায়া সংগঠন, ভাড়াটে ক্যাডার এবং ডিজিটাল ট্রোল আর্মি ব্যবহার করা হচ্ছে। এ প্রক্রিয়ায় 3টি স্তর লক্ষ্য করা যায়। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট ব্যক্তিদের ভারত বিদ্বেষী, উগ্রবাদী বা সাম্প্রদায়িক তকমা দিয়ে তাদের জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, যাকে বলা হচ্ছে শিকারের পরিবেশ তৈরি করা। দ্বিতীয়ত, বিশেষ নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি ও ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা হয়। তৃতীয়ত, সুযোগ বুঝে শারীরিক হামলা বা ডিজিটাল স্পেস থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। হাদির উপর হামলার পর উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো মনে করছে এটি কেবল ব্যক্তিগত হামলা নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলা ব্যক্তিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি বৈশ্বিক ও আঞ্চলিক চক্রান্তের অংশ। বিশ্লেষকদের মতে ভারতীয় আধিপত্যবাদ কেবল রাজনৈতিক নয়, এটি বর্তমানে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও শিকড় গেড়েছে। যারা তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, অসম বাণিজ্য কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির অহেতুক হস্তক্ষেপ নিয়ে তথ্য নির্ভর প্রশ্ন তোলেন, তারা সরাসরি একটি শক্তিশালী স্বার্থ গোষ্ঠীর পথে বাধা হয়ে দাঁড়ান। দীর্ঘ 1.5 দশক ধরে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যেসব গোপন বা অসম চুক্তি করেছিল, সেগুলো স্বরূপ যারা জনসম্মুখে উন্মোচন করেছেন, তারাই এখন ঘাতকদের মূল লক্ষ্যবস্তু। বিশেষ করে আবরার ফাহাদের উত্তরসূরি হিসেবে যারা তরুণ প্রজন্মকে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ করছেন, তাদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়াই এই কিলিং মিশনের মূল উদ্দেশ্য। উচ্চ ঝুঁকিতে 50 ব্যক্তি। উদ্ভূত পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থাগুলো এবং ছাত্র জনতা বিপ্লবের পক্ষের শক্তিগুলো সমন্বিতভাবে একটি তালিকা তৈরি করেছে, যাদের জীবনের নিরাপত্তা এখন সর্বোচ্চ ঝুঁকিতে বলে মনে করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর ইতিমধ্যে প্রায় 50 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 দশক ধরে তিনি জাতীয়তাবাদী শক্তির প্রধান হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকেও এ তালিকায় রাখা হয়েছে, যিনি ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে স্বাধীন পররাষ্ট্র নীতির পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার। বরাবরই দলটি ভারতীয় এস্টাবলিশমেন্টের চক্ষুশূল। এ তালিকায় রয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামও। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও মাঠ পর্যায়ের লড়াইয়ে অগ্রনায়ক ও সম্পাদককে হাই রিস্ক ক্যাটাগরিতে রেখে বিশেষ সশস্ত্র বডিগার্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির 2 শীর্ষ নেতা আন্তর্জাতিক ফোরামে এবং বুদ্ধিবৃত্তিক আলোচনায় ভারতের অযাচিত হস্তক্ষেপ চিত্র তুলে ধরেছেন। তাদের উপর হামলার মাধ্যমে
দিল্লির একপক্ষীয় নীতির বিরোধীদের একটি বড় অংশকে দুর্বল করার চেষ্টা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে তথ্যে উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক এবং বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র জনতার বিপ্লবের ম্যান্ডেট রক্ষার ভূমিকা তাদের টার্গেটে পরিণত করেছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, ছাত্র আন্দোলনের প্রভাবশালী দুই মুখ হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম মাঠ পর্যায়ের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। উত্তরবঙ্গ থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলো তাদের সফরগুলো ভারতীয় স্বার্থের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তাদের সফরের রুটম্যাপ লিক হওয়ার পিছনে বিশেষ কোনো মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এনসিপির আক্তার হোসেন রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও সার্বভৌমত্বের প্রশ্নে সোচ্চার গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর ও রাশেদ খান দীর্ঘদিন ধরেই ভারতের একচেটিয়া প্রভাবের বিরুদ্ধে রাজপথে সক্রিয়। এভাবে এই লিস্টটা আরো অনেক বড় আকারে 50 জনের কথা বলতে গেলে সময় লাগবে। তবে এটা তো আমরা মোটামুটি নিশ্চিত হতে পারলাম যে এরকম একটা আলোচনা চলতেছে, যেটা গোয়েন্দা সূত্র খবরগুলি বেরিয়ে আসছে। অতএব এই পরিস্থিতিতে সরকার যদি এখনো তাদের কানে পানি না ঢোকে, তাহলে এই সরকারকে নিয়ে আর আশা করার আসলে কোনো কারণ থাকে না। যেহেতু আমাদের একজন প্রিয় ভাই, একদম সহযোদ্ধা এবং অগ্রসেনানী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার এবং সবচাইতে বলিষ্ঠ যিনি ছিলেন, তাকে আমরা গতকালকে হারিয়েছি, হাদি ভাই। তিনি আজকে হয়তো সন্ধ্যা 6টা নাগাদ এয়ারপোর্টে তার মরদেহ আনা হবে। এরপরে সেখান থেকেই ঢাকা ভার্সিটিতে আনা হবে। আগামীকালকে বাদজোহর মানিক মিয়া এভিনিউয়ে সেখানে তার জানাজা সম্পন্ন হবে। এই পরিস্থিতিতে এখন সরকারের কি ভূমিকা? সরকার কিন্তু সজাগ না হলে আগের মতো ঘটনা ঘটতেই থাকবে। কারণ হাদি কিন্তু হত্যার আগেই বা শহীদ হওয়ার আগেই, গুলি খাওয়ার আগেই কিন্তু তিনি প্রকাশ করেছিলেন যে অন্তত 30টি ভারতীয় নাম্বার থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরও সরকারের কানে পানি যায়নি। ইভেন বিদেশ থেকে একজন সাংবাদিক, আমেরিকা অবস্থানরত একজন সাংবাদিক, তিনি বাংলাদেশে এসে তিনি প্রকাশ করেছিলেন যে বাংলাদেশের বেশ কিছু মানুষ তারা তাদের নিরাপত্তা ঝুঁকিতে এবং তারা কিলিং এর শিকার বা টার্গেটে রয়েছেন। তারপরেও কিন্তু সরকার কোনো ব্যবস্থা করেনি। এর দ্বারা বোঝা যায় যে আসলে সরকার এখানে একেবারেই গাফেল বা একেবারেই কি বলবো এটাকে, মানে অথর্ব একটি সরকার, যেই সরকার আসলে রাষ্ট্র পরিচালনার মতো এখন আর তাদের কোনো যোগ্যতা আছে কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে। তবে সর্বপ্রথম আমি কিন্তু প্রশ্ন তুলছি বারবার, অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন কোনো ক্রমে এই পদে না থাকেন। আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ দেখতেছি ভারত কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা নাক গলাচ্ছে, ইনক্লুসিভ নির্বাচন নিয়ে তারা কথা বলতেছে। এবং এই যে হাদির ঘটনা, এর ঘটনার পরে ঠিক ভারতীয় যেই বয়ান যেখান থেকে উৎপাদন হয় সেই কেন্দ্রগুলিতে হামলার মাধ্যমে মূলত ভারত এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে এখানে ইসলামপন্থী বা দক্ষিণপন্থী বা মৌলবাদী এই শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি অলরেডি গতকালকে একটি শেয়ার দিয়েছি, কি কল্লোল নামে এক সাংবাদিক, নাস্তিক্যবাদী এক সাংবাদিক, তিনিও ঠিক সেম বক্তব্যটাই দিয়েছে যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের খুব বড় ধরনের হয়েছে, উদ্ভব হয়েছে। এই দক্ষিণপন্থী বলে উনি কাদেরকে বোঝাচ্ছেন? গতকালকে আমার দেশ প্রথম আলো পত্রিকাতে যারা গিয়েছেন বা সেই কার্যালয়ে যারা গিয়েছেন, ভাঙচুর করতে গিয়েছেন, সেখানে তো ভিডিও ফুটেজ আছে, আপনি খুঁজে দেখেন এখানে কয়জন কাকে কাকে আপনি দক্ষিণপন্থী বলবেন, এখানে স্পষ্ট করতে হবে, ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র তথ্য ছাড়া আন্দাজে কথা বলবেন, আন্দাজে একটা গোষ্ঠীকে আপনি দায় চাপিয়ে দিবেন, সেটা কোনোভাবেই কাম্য না। দক্ষিণপন্থী বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন সেই বিষয়টাও ক্লিয়ার করতে হবে। আমরা নিজেদেরকে দক্ষিণপন্থী দাবি করি, দক্ষিণপন্থী মনে করি, আমরা ডানপন্থী মনে করি, আমরা তো কখনোই হামলার সাথে জড়িত নই। আমি কালকে ভিডিওতে স্পষ্ট বার্তা দিয়েছিলাম, আমি 12টার পরে লাইভে এসে বার্তা দিয়েছিলাম যে কোনোভাবেই যেন সহিংসতার দিকে আন্দোলন না গড়ায়। আমাদের এই আন্দোলন থাকবে অসহিংস, কোনোভাবেই যেন সহিংসতার দিকে আমরা না যাই, তাহলে আমাদেরই ক্ষতি হবে, আমাদেরই আন্দোলনের ক্ষতি হবে। এই আমাদের আন্দোলনের ক্ষতি করার জন্য কে বা কারা ওৎ পেতে বসেছিল, কে বা কারা এখানে নাক গলিয়েছে এবং সুযোগ সন্ধানে তারা বসেছিল, যখনই তারা সুযোগ পেয়েছে সেখানে তারা সেই সুযোগটা তারা হাতিয়ে নিয়েছে, কারা সেটা বের করা আমাদের খুবই দরকার। অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো যদি বোবা শয়তানের মতো চুপ করে বসে থাকে, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ নিয়ে আর আমাদের আশা করার সুযোগ থাকবে না। কিন্তু আমি মনে করি এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভিতরে এখনো দেশপ্রেমিক অনেক অফিসার আছেন এবং ছাত্র জনতার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই। হয়তো তাদের সিদ্ধান্ত নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে,
কিন্তু তাদের দেশপ্রেম নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে আমি বারবার আবারও বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে যে গতকালকে তাৎক্ষণিকভাবে কারা কারা সে হামলার পিছনে ছিল, কারা ইন্ধন জুগিয়েছে এবং এর পিছনে কোন কোন গ্রুপ কাজ করেছে, অনলাইন ভিত্তিক যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ফেসবুক যাবতীয় এই বিষয়গুলি ব্যবহার করে কারা কারা এই ইন্ধনগুলি জুগিয়েছে সেগুলিও খতিয়ে বের করা দরকার। এটা যদি বের করা যায় তাহলে আমাদের আগামীর দিন সার্থক হবে। অন্তত হাদির এই শেষ ইচ্ছা যেগুলি ছিল যে বাংলাদেশ কখনোই এর আধিপত্যবাদ মেনে নেবে না, ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না, এবং এই হাদিকে হত্যার মাধ্যমে এটাও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়েছে। কোনোভাবেই তারা এই বাংলাদেশের রাজনীতিতে হয়তো বা আর ফেরত আসতে পারবে না। অন্তত আগামী এই প্রজন্ম যতদিন জীবিত থাকবে ততদিন অন্তত তারা আসতে পারবে না। ওরা মনে করেছিল এক হাদিকে হত্যা করলে বুঝি অনেক কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ওরা এটা বুঝতে পারেনি যে জীবিত হাদির থেকে মৃত হাদি এতটা শক্তিশালী এটা তারা কল্পনাও করতে পারেনি। এক হাদি চলে গিয়েছে কিন্তু লক্ষ কোটি হাদি এখন জায়গায় জায়গায় দাঁড়িয়ে গেছে। এভাবেই আমাদের চেতনা জীবিত থাকবে, এভাবেই আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা পাবে, এভাবেই আমাদের দেশমাতৃকা আমাদের বাঁচাইতে হবে এবং জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশের পক্ষে লড়ে যাব। সেই প্রতিজ্ঞা করেই আমি আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।